স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশ থেকে বছরে ৬৪,০০০ কোটি টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক ৩ সদস্যের তদন্ত দল গঠন। কালই আসছে করোনা টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ। বিনামূল্যে দেবে সরকার, উৎপাদনে আগ্রহী বেক্সিমকো। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী। রমজানে নিত্যপণ্যের মজুদ বাড়বে ৩ গুণ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পাচারের ঘটনার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিভিন্ন খাত থেকে প্রতি বছর ৬৪,০০০ কোটি টাকা পাচার হয়ে যায় এমন অভিযোগের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এজন্য ৩ সদস্যের একটি দল গঠন করেছে দুদক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর সারা বিশ্বের অর্থ পাচারের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যাতে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্যও পাওয়া যায়। এমনই এক GFI এর প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বাংলাদেশ থেকে ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। দুদক বলছে, আমদানির সময় ওভার ইনভয়েসের মাধ্যমে এই অর্থ পাচার হয়ে যাচ্ছে। এই সম্পর্কিত তথ্য জানতে ইতোমধ্যে কাস্টমস হাউস ও ৬২টি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাই দুদক অনুসন্ধান শুরু করেছে। এক্ষেত্রে যদি অন্য কোনো সংস্থা যেমন BFIU, কাস্টম, বন্ডেড ওয়্যার হাউস, NBR এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দুদক সংগ্রহ করবে। তবে টিআইবির দাবি ৬৪,০০০ কোটি নয়, প্রতি বছর আরও বেশি টাকা বিদেশে পাচার হচ্ছে। এর বাইরে আরো বিশাল ধরনের পাচার রয়েছে, যেমন বাংলাদেশে যারা বিদেশি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদের একাংশ এখান থেকে অর্থ পাচার করে থাকে, তাদের আয়কৃত অর্থ বাংলাদেশ থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যায়, তারা ভিসা বাবদ যে অবৈধ লেনদেন করতে হয়, তাদেরকে সেই অর্থ পাচার হয়ে যায়। এছাড়া রয়েছে বেগমপাড়া কানাডার, বা রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম, রয়েছে হুন্ডি। অবৈধ অর্থ পাচার বন্ধ করা না গেলে দেশের ক্রমবর্ধমান অর্থনীতির সুফল পাওয়া যাবে না মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিপলস লিজিং এর চেয়ারম্যান উজ্জ্বল নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক MD রাশিদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এখন দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পিকে হালদার যে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করে পালিয়েছেন, তার একটি ইন্টারন্যাশনাল লিজিং প্রতিষ্ঠানটি থেকে পিকে হালদার বিভিন্ন উপায়ে ঋণের নামে ১,৫৯৫ কোটি টাকা বের করে নেন বলে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে উঠে এসেছে। প্রায় ৩,৫০০ কোটি টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে আছেন পিকে হালদার। পিকে হালদারের অর্থ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৮৩ জনের তালিকা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তালিকায় আসা সেই সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে দুদক। দুর্নীতি কিছু মানুষের অভ্যাস বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, তাদের ঠেকাতে সরকারি ক্রয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটাল পদ্ধতি ইজিপির কারণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বেড়েছে বলেও দাবি করেন মন্ত্রী। তবে বিশ্লেষকরা জানান, দুর্নীতি বন্ধে প্রযুক্তির পাশাপাশি আইনের প্রয়োগ জরুরি। সরকারি ক্রয়ের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি চালু হয় ২০১২ সালে। বর্তমানে ১,৩০০-র বেশি সংস্থা ইজিপির মাধ্যমে ক্রয় করছে। এতে টেন্ডার দাখিল নিয়ে ঝামেলা দূর হয়েছে। বিশ্বব্যাংকের জরিপ বলছে, টেন্ডার প্রক্রিয়ায় কাগজের ব্যবহার ও অন্যান্য খরচ প্রায় ৭% কমেছে। এতে ২০১৮-১৯ অর্থ বছরে সাশ্রয় হয়েছে ৯,০০০ কোটি টাকার বেশি। আগে মনে আছে সোনাপান্ডা লোকেরা বাক্সের কাছে যেতে দিত না, সুতরাং ভালো ভালো টেন্ডাররা ড্রপই করতে পারতো না। এখন তো আলাস্কায় বসেও টেন্ডার ড্রপ করতে পারবে। সুতরাং এই যে বিশাল একটা পরিবর্তন, এইটা দুর্নীতিকে কমিয়েছে। আগ্রাসী দুর্নীতি, যে লুট করে নিয়ে যাব, এইটা বোধহয় আর হচ্ছে না।
আর কিছু দুর্নীতি কিছু লোক করে, এটা তার অভ্যাস। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক অভিযোগ করেন, প্রযুক্তির ব্যবহারের পরও দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়নি। এজন্য আইনের সঠিক প্রয়োগের তাগিদ। আপনি একটা সিক্রেট মেমো যদি তৈরি করে দেন, আপনি দেখবেন যে আপনার টাইপিস্ট এটা ফাঁস করে দিয়েছে, বা যে কোরিয়ার সে এটা বলে দিয়েছে কাউকে। আমাদের মুখটা খুব পাতলা, হ্যাঁ। তো কাজেই আমাদের সেজন্য বললাম যে আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কালচার, এটা আমাদের মাথায় রেখেই আমাদেরকে সমাধানের পথ বের করে আনতে হবে। নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাটা কিভাবে বাড়ানো যায়, সেই মানসিকতার কথা যদি আমরা বলি, তাহলে হ্যাঁ। গত অর্থবছরে সরকারি ক্রয়ে ৬২% খরচ হয়েছে ইজিপির মাধ্যমে। টেন্ডার প্রক্রিয়ার সময় ১০০ দিন থেকে ৫৮ দিনে নেমে এসেছে মাত্র ৩ বছরে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করার বিজ্ঞাপন দিয়ে চলছে অভিনব প্রতারণা। টাকা হাতিয়ে নেওয়ার পর আইডি হ্যাক করে তা ফিরিয়ে দেওয়ার নামে আবারও অর্থ আদায়। এমনই এক প্রতারক চক্র শনিবার ধরা পড়ে গোয়েন্দা পুলিশের অভিযানে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের কাছে সোনার হরিণ ব্লু ব্যাজ। নিজের আইডির নিরাপত্তা, জনপ্রিয়তা বা ব্যবসায়িক প্রচার পুরোটাই বহুগুণে বাড়িয়ে দিচ্ছে এই ব্লু ভেরিফাইড ব্যাজ। আর তাতেই অনেকের দৌড়ঝাঁপ আইডি ভেরিফাইডের দিকে। নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই ফেসবুক আইডি ভেরিফাইড করা হবে, এমন বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল অন্য ভেরিফাইড আইডি থেকেই। আর সে ফাঁদেই পা দিয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আহমেদ। প্রতারকের চাহিদা মাফিক টাকা দেওয়ার পর উল্টো পড়েছেন প্রতারণার ফাঁদে। টাকা লাগবে, এত টাকা দিলে আমাকে আইডিটা ব্লু ভেরিফাই করে দেবে, এবং সে নিজেকে একজন কানাডিয়ান নাগরিক হিসেবে পরিচয় দেয়। তারপর আমি একসময় আমার ইউজার নেম পাসওয়ার্ড দিই, তারপর ও কি করে আমার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলে। পরবর্তীতে আমার কাছে ১ লক্ষ টাকা দাবি করে যে ওকে যদি ১ লক্ষ টাকা দিই তাহলে আমার এটা ফিরিয়ে দিবে। এ ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে নরসিংদীর শিবপুর থেকে শনিবার গ্রেপ্তার হন এই চক্রের হোতা সৈকত মিয়া। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রথমে মিশরীয় একটি গ্রুপের কাছ থেকে $৪০০ ব্লু ভেরিফাইড আইডি কিনে সে। পরে সে আইডি থেকে বিভিন্ন গ্রুপে দেয়া হয় আইডি ভেরিফাইডের বিজ্ঞাপন। ভেরিফাইড এক্সপার্ট বলে সে বিজ্ঞাপন দিত। ১০,০০০ টাকা দিয়ে যখন সে ভেরিফাইড করার জন্য সবাই তার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যখন তার কাছে দিত, তখন সে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে ওই আইডি কিংবা পেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিত, নিয়ে সেটা অন্য কোনো গ্রুপে বা অন্য কোনো ব্যক্তির কাছে সে আইডিটা পুনরায় সে বিক্রি করে দিত। আইটি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া কারো আইডি ভেরিফাইড সম্ভব না। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির উপরে বেসড করে কিন্তু একটা ব্লু ভেরিফাইড ব্যাজ ওদেরকে প্রদান করা হয়। সো এটার জন্য শর্ত হচ্ছে যে তাকে উইকিপিডিয়া প্রোফাইল থাকতে হবে, তারপর তার নামে বিভিন্ন নিউজ থাকতে হবে, এবং কাদেরকে দেয়, সেলিব্রিটি বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র পারসনকে। গ্রেপ্তার সৈকতের সাথে হাজারের বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এই গ্রুপের সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতি দেখছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য গোপন করে জামিন চাওয়ায় দুর্নীতির মামলায় চট্টগ্রামের বরখাস্তকৃত সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ আগামী ৪ মাস কোনো আদালতে জামিন চাইতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ডাকঘর, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষ যেখানে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করে, কিন্তু সেই সঞ্চয়ের টাকাই আত্মসাৎ হয়েছে। ঘটনাটি চট্টগ্রামের জিপিওর সঞ্চয় শাখার। এই আত্মসাতের অভিযোগ সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে গত বছরের ২৬ আগস্ট পর্যন্ত তিনি গ্রাহকদের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ডাক বিভাগের অভ্যন্তরীণ তদন্তে এমনই তথ্য বেরিয়ে এসেছে। গত বছরের আগস্টে দুদক তাকে ২২ লাখ টাকা সহ গ্রেপ্তার করে। এটা আগস্ট মাসের ঘটনার সময় যখন মামলা হয়, তখন প্যান্ডেমিকের কারণে, সিরিয়াস প্যান্ডেমিকের কারণে, লকডাউন থাকার কারণে তখন রেগুলার মামলাটা হতে পারছিল না। তো 54-এর মামলা হওয়ার পরে ওটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন এবং ওনাকে হাইকোর্টে ওনাকে বেল দেওয়া হয়। কিন্তু 54-এ বেল যেদিন দেওয়া হয় তার পূর্বেই ওনার বিরুদ্ধে দুদক চিটং অফিস রেগুলার কেস করেন। নূর মোহাম্মদ গত ডিসেম্বরে জামিনের আবেদন করলে রুল দেয় হাইকোর্ট। আবার একই বেঞ্চে আরেকজন আইনজীবীর মাধ্যমে আরেকটি জামিনের আবেদন করেন তিনি। এটির শুনানি এবং রুল শুনানির জন্য
গত বৃহস্পতিবার কার্যতালিকায় আসে। এ অসামঞ্জস্য আদালতের নজরে আনে রাষ্ট্রপক্ষ। পরে দেশের কোনো আদালতে আগামী 4 মাস আসামি জামিন চাইতে পারবেন না বলে নির্দেশ দেয় হাইকোর্ট। আসামি নূর মোহাম্মদ ডাক বিভাগের কর্মচারী, যার বিরুদ্ধে প্রায় 30 কোটি টাকার অভিযোগ, উনি আগামী 4 মাস বাংলাদেশের কোনো আদালতে, হাইকোর্ট এবং বাংলাদেশের টেরিটরির মধ্যে কোনো আদালত উনি জামিন চাইতে পারবেন না। এর আগেও বিভিন্ন সময়ে তথ্য গোপন করে জামিন নেয়ার নজির রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর জব্দ করা বিষ সাপের কিনা প্রমাণ না হলেও প্রতিবেশী দেশের চোরা কারবারিদের সঙ্গে যোগ সাজসে দেশে হচ্ছে খামার, আর সেই বিষ যাচ্ছে চীনের সনাতনী ঔষধের বাজারে। তবে সরকারের পৃষ্ঠপোষকতায় খামার করা গেলে তা বৈধভাবেই বিক্রি করা যাবে আন্তর্জাতিক বাজারে, কমে আসবে পাচারের প্রবণতাও। ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গাজীপুরের কাপাসিয়ায় উদ্যোক্তা হওয়ার স্বপ্নে সাপের খামার করেন 2 তরুণ। চলে কয়েক বছর। সেই বিষ তারা বিক্রিও করেন চোরাকারবারিদের কাছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেই পারে, আমরা তথ্য নিতেই পারি যে কীভাবে জিনিসগুলো ভালো থাকে। আমি যেহেতু করছি, এটা কীভাবে করা যায়, কীভাবে অনুমোদন নেয়, ওই দেশের সরকার কীভাবে অনুমোদন দিছে। ইন্ডিয়াতে দেখছি, ইন্ডিয়ার একজন খামারের সাথে আলাপ করছিলাম। একইভাবে নতুন বাজারের আশায় বসতবাড়িতে খামার চালাচ্ছিলেন শ্রীপুরের আরও একজন। আর ধরাছোঁয়ার বাইরে থেকে দীর্ঘদিন ধরে নিজের খামারের বিষ পাচার করে যাচ্ছিলেন এই চক্রের প্রধান খোকন নামে এক ব্যক্তি। আমাদের কাছে আমার কাছে মানুষ আছে, আমি সরাসরি না এসে দিলে আলাদা করে দিতে পারবো। উনি পাঠায় কোথায়? ইন্ডিয়া। আর এই বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধের চোরাই বাজারে। ভিয়েতনাম চায়না বর্ডারের দিক দিয়ে খুব সম্ভবত জিয়াংজু একটা অঙ্গরাজ্যের বর্ডার দিয়ে ওই 2 বছরে প্রায় মোর দেন 2 মিলিয়ন অ্যানিমেল বা স্পেশালি স্নেকের স্টাফ বা স্কিন বলেন, পুরো স্নেক বলেন, ভ্যানম বলেন, বিভিন্ন ধরনের সবকিছু ওরা ওই দিক দিয়ে ট্রান্সফার হয়েছে। কোথায় গেছে? চায়নাতে ঢুকছে। চায়নাতে একটা ইন্ডিজিনাস মেডিসিনের বিশাল একটা মার্কেট আছে, যে মার্কেটের কারণে ওখানে স্নেকের একটা ফ্লো আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকেই পাই। একই কারণে সাপুড়েদের সঙ্গেও যোগাযোগ আছে চোরাকারবারিদের। তবে এসব খামারের বিষ ব্যবহার করে না আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান, কাজে আসে না গবেষণায়ও। প্রাইভেট যে ফার্মগুলা স্নেকের, কেউ এই ধরনের এই প্রোটোকলগুলো মেনটেন করে না। নট এ সিঙ্গেল ওয়ার্ড অফ দিস প্রোটোকল। সো ওদের এই ভেনমগুলো কখনোই আমরা গ্রহণ করব না। এছাড়া সাপের বিষ দিয়ে যে ঔষধ তৈরি হয় তার কাঁচামাল আন্তর্জাতিক বাজারে সুলভ, জানিয়েছেন শিল্প মালিকেরা। যখন এপিআই ফাংশনিং শুরু করবে তখন এই চোরা বাজার থেকে কেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই চোরা কারবারিদের ধরতে অভিযান চালানো হবে বলছে র্যাব। একটি নিষিদ্ধ দুষ্প্রাপ্য জিনিসকে পরিবহন, বিপণন, বাজারজাত করার অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষকে প্রতারণা করা এবং সাধারণ বা মানুষদেরকে ভুক্তভোগী করার জন্য র্যাব এই ধরনের অভিযান পরিচালনা করে থাকে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতায় খামার করার অনুমতি দিলে চোরাচালান কমে আসবে, আর সেই বিষ থেকে বৈধভাবেই আসতে পারে বৈদেশিক মুদ্রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষা ছাড়া এইচএসসি পাশে আর কোনো বাধা রইল না, কারণ সংসদে এ সংক্রান্ত 3টি সংশোধিত বিল পাশ হয়েছে সর্বসম্মতিতে। এ সময় শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন, 2 দিনের মধ্যে গেজেট প্রকাশের পর এইচএসসি এবং সমমানের ফল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তবে ভিন্ন ভিন্ন সূচিতে। করোনার মতো বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সুযোগ রেখে সংসদে পাশ হলো 3টি বিল। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2021-এর ওপর জনমত যাচাই ও সংশোধনের প্রস্তাব এনে সমালোচনা করেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। আইন পাশের মধ্য দিয়ে অটো পাস দিয়ে দিলাম। সত্যিকার অর্থেই 2020 শিক্ষাবর্ষের ছেলে মেয়েদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত যে ভয়াবহ একটা সংকট তৈরি হলো, মাননীয় স্পিকার। অটো পাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ভালো ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী। এখন অটো পাস দিয়ে হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিয়ে ন্যূনতম যোগ্যতা ছাড়াই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে ঠেলে দেওয়া হচ্ছে, যার অনিবার্য একটা প্রভাব তাদের ভবিষ্যৎ জীবনে পড়বে। অটো পাসটা না করে আমরা একটা নিশ্চয় পারতাম একটা সংক্ষিপ্ত, একটা শর্ট
একটা কোর্সের মধ্যে পরীক্ষা দিতে পারতাম। প্রস্তাব নাকচ করে শিক্ষামন্ত্রী জানান, এই মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশেও শিক্ষার্থীদের অটো পাস করানো হচ্ছে, তাই এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। গেজেট প্রকাশ করতে 2 দিন মতো সময় লাগবে এবং তারপরেই আমরা আমাদের ফলাফল প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। কাজে এটি নিয়ে আর বিলম্বের কোনো আর সুযোগ নেই। আর এটি একটি চলমান আইনের মধ্যে শুধুমাত্র একটি ক্লজের সংশোধন। মন্ত্রী আরও জানান, 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা অধিবেশনে তুলে ধরেন দীপুমণি। অ্যাভারেজ কারিকুলামের ওপরে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন এবং সেই দিন সারা সপ্তাহের কাজগুলো নিয়ে যাবেন, আবার পরের সপ্তাহে এসে সেই কাজগুলো নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। করোনা সংক্রমণ এড়াতে বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। 28 জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য সরকারের। আগের আইনে পরীক্ষা ছাড়া ফল দেওয়ার বিধান ছিল না। 11 জানুয়ারি 61 সনের নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ক্লাস খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস সূচি এবং ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি স্কুল মনোবিজ্ঞানী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করা হবে। করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। নির্দেশনা দেয়া হয়েছে 5 ফুটের বেঞ্চে 1 জন, 6 ফুটের বেঞ্চে 2 জন করে ছাত্র বসবে। এছাড়া 2টি বেঞ্চের মধ্যে 3 ফুট জায়গা থাকতে হবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এক এক শ্রেণীর প্রতি শাখা 2 ভাগ করে ক্লাস নেওয়া হবে। প্রত্যেক স্কুল কলেজে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার যন্ত্র আনা হচ্ছে। স্থায়ীভাবে আমি চাচ্ছি যে একটা পদ সৃষ্টি করে আমরা একজন মনোবিজ্ঞানী নিয়োগ করব। এইভাবে আমরা বিদ্যালয়ের মোটামুটিভাবে আশা করি যে সরকারি নির্দেশনা মেনেই আমরা আমাদের প্রতিষ্ঠানকে কার্যকর করতে পারব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, প্রতিষ্ঠানগুলো সব ধরনের প্রস্তুতি শেষ করে রাখবে। এই বিষয়গুলো অধিদপ্তরও নজরদারি করবে। হাওড় এমনকি চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখেই আমরা এই গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা আশা করছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই গাইডলাইন অনুসরণ করতে পারবে। এদিকে স্কুল খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তারাও স্কুলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। স্কুল খুললে আমাদের লেখাপড়া ভালো হবে এবং মন মানসিকতাও ভালো থাকবে। আমি চাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাতায়াত করতে পারি। প্রাথমিকভাবে 10ম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়মিতভাবে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা একদিন করে ক্লাসে আসবে। করোনার প্রভাবে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়বে সেটির সঠিক পরিসংখ্যান জানা যাবে স্কুল খোলার পর। এসব শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে এখনই সমন্বিতভাবে পরিকল্পনা নেয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 16 জন এবং নারী 4 জন। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানি 8023 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 200টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 14,169টি। এর মধ্যে শনাক্ত 473 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 3.34। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 5,31,799 জন। নতুন সুস্থ 514 জন সহ মোট সুস্থ 4,76,413 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.59। সিরামের সঙ্গে চুক্তির 50 লাখ করোনার টিকার প্রথম চালান আসছে কাল। তবে এই টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তি স্বাধীনতার বিষয় জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। বলছেন,
তিনি এবং সচিবরা ভ্যাকসিনটি নেবেন। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। গত বছরের ৫ নভেম্বর অক্সফোর্ডের করোনার টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেন সরকার ও বেক্সিমকো ফার্মা। সে অনুযায়ী মাসে ৫০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ, আর এর প্রথম চালান আসছে সোমবার। এরই মধ্যে বেক্সিমকোর ওয়্যার হাউস পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের দল। সে আলোকে অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, প্রস্তুতি শেষ, পরিস্থিতিও সন্তোষজনক। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যেন একজন সিস্টারকে দিয়ে যেন এটা শুরু করা হয়, তো আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, সেভাবেই এগোচ্ছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা সারা দেশব্যাপী এই টিকার কার্যক্রম শুরু করতে পারব। তবে প্রথম টিকা নেয়া ২৫ এবং ট্রায়ালে অংশ নেয়া ৫০০ জনের নাম এখনও ঠিক করতে পারেনি অধিদপ্তর। এদিকে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শেষ করেছে জাতীয় কমিটি, অ্যাপ তৈরিও শেষ পর্যায়ে। পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য উল্লেখ করে নিজে সহ সব সচিব টিকা নেবেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে করোনা ভাইরাসের জন্য তৈরি হয়েছে, আমরা এই পর্যন্ত যত খোঁজখবর নিয়েছি তার মধ্যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াই সবচেয়ে কম হয়েছে, এবং সেই দিক বিবেচনায় আমরা মনে করি এটা খুব নিরাপদ, এবং এটার যে সায়েন্টিফিক ফর্মুলা যেটা আছে, যেভাবে তৈরি হয়েছে, সেটাও বেশ নিরাপদ। এছাড়া দীর্ঘ বিতর্কের পর করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এতে এখন থেকেই এ পরীক্ষা করা যাবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানির ৫০ লাখ ডোজ টিকা আসছে কাল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড করোনা টিকা আসছে সেরাম ইনস্টিটিউট থেকে। রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি জানান, সোমবার বেলা 11:30টায় ঢাকায় পৌঁছাবে প্রথম চালানের টিকা। এগুলো রাখা হবে বেক্সিমকোর ওয়্যার হাউসে। ল্যাব টেস্টের পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সময় মতো পৌঁছে দেবে বেক্সিমকো। তিনি আরও জানান, জনসন অ্যান্ড জনসন এবং নোভাভ্যাক্স আরও 2টি করোনা টিকা আনার চেষ্টা চালাচ্ছে। সে সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টিকা উৎপাদনে যেতে পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ভারত থেকে সবচেয়ে কম দামে টিকা পাচ্ছে বাংলাদেশ। সেরামের কাছ থেকে আসবে 3 কোটি ডোজ করোনা টিকা। কোল্ড চেইন মেনটেন করতে হবে এবং ওখানে গিয়ে প্রমাণ করে দিতে হবে প্রত্যেকটা যে আমি $4 বুক করব, টাকা পাঠায় দিব, কিন্তু ভারত সরকার বেশিতে নিলে বেশি দিব না, আবার কম নিলে আমাকে কমে দিতে হবে। এই রকম এগ্রিমেন্ট পৃথিবীতে আমি কোথাও দেখিনি। সরকার ঠিক করেছে এটা ফ্রি দিবে, এবং এইটা নিয়ে যদি কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটাও সরকার দেখবে। করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নিজ বাসা থেকে সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন, বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করেছে, এখন টিকা নিয়ে করছে কল্পিত অভিযোগ। ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারাও কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় পড়বেন। তিনি সবাইকে শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বিএনপি রাজনৈতিক ঐক্যের পরিসর আরও বাড়াবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই এখন ভোটাধিকার রক্ষায় সবার আগে বৃহত্তর আন্দোলন প্রয়োজন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দাবি করেন, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা বাস্তবায়নে অনেক ক্ষেত্রে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে।
ক্ষমতা ছেড়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদেরই মানুষ যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন, যারা বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছিলেন, তারাই আজকে সবচেয়ে বড় গণতন্ত্র হরণকারী এবং নিপীড়নকারী এবং মানুষের অধিকার হরণকারী ক্ষমতায় বসে তারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটার এবং সব প্রার্থীর জন্য নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে সিইসির বক্তব্যে দ্বিমত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম সিটি নির্বাচন সামনে রেখে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইং, মাঠ প্রশাসনের কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। প্রায় 1.5 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, নির্বাচনে উৎসবের আমেজেই প্রচার চলছে। তবে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত কাম্য ছিল না। উৎসবের আমেজ যাতে সংঘাতে শেষ না হয় সেজন্য কমিশন সব ব্যবস্থা নিচ্ছে বলে জানান সিইসি। প্রতিহিংসার কারণে সেই জীবন ঝরে যাবে সেটা আমাদের কাছে কখনো কাম্য হতে পারে না। এই অবস্থার থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীর সমর্থক এবং ভোটার সাধারণ প্রত্যেকের প্রতি আমার আকুল আহ্বান, আপনারা ধৈর্য সহকারে সহনশীলতা সহকারে নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত থাকবেন। বৈঠকে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় সেজন্য কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত প্রচারণা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জানান, ভোটের দিন ভোটারের উপস্থিতি বাড়াতে নগরীতে থাকছে না সাধারণ ছুটি। সাধারণ ছুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নির্বাচনের সময় দেখেছি কি যে সাধারণ ছুটি দেয়, যদি মনে করেন নির্বাচন আমরা অনেক সময় করি কি বৃহস্পতি অথবা শনিবারে অথবা রোববার করি, 3 দিন ছুটি পেলে আমাদের আশা থাকে যে ভোটাররা সেখানে ভোট দেবে, কিন্তু দেখা যায় যে তা ওই ছুটি পেয়ে তারা সব বাড়ি চলে যায়, ভোট দেয় না। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের এই বৈঠকের পর সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সহিংসতার আশঙ্কা ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করেছে বলে জানিয়েছেন তারা। সহিংসতার কারণে ভোটাররা আরো ভয় পাচ্ছেন কেন্দ্রে যেতে, সুতরাং অনীহাটা বাড়তে পারে। এটা অশনি সংকেত, অশুভ একটি খবর। আমরা মনে করি এই অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন যদি এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তবে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে 27 জানুয়ারি। এতে মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 173 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভোজ্য তেলের দাম কমা নিয়ে কোনো সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দাম কমাতে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। কয়েক মাস ধরে লাগামহীন ভোজ্য তেলের দাম। বোতলজাত 1 লিটার তেল কিনতে এখন গুনতে হচ্ছে 130 টাকা। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 24% বেশি। এমন পরিস্থিতিতে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। ভোক্তাদের প্রত্যাশা থাকলেও দাম কমার কোনো সুখবর আসেনি বৈঠকে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিই দেশের অস্থিরতার মূল কারণ। ফরিয়াদের দৌরাত্ম্য কমানো সহ বাজার স্বাভাবিক রাখতে কমিটি গঠনের কথাও জানান তিনি। এই মধ্যশক্তি বা যারা রিয়েলি এর সাথে রিলেট করে না, এই সব লোক যারা ড্রয়িং রুমে বসে পয়সা কামাই নিচ্ছে, তেল কোনোদিন হাত দিয়ে দেখে না, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। এইভাবে ওনারা কথা দিয়েছেন, এটা তারা ওয়ে আউট করবেন যাতে করে যেভাবেই হোক, কেন এন্ড অফ দ্য ডে আমরা চাই ভোক্তারা যেন রিজনেবল দামে পায়। ব্যবসায়ীরা বলেন, তেল আমদানিতে 3 স্তরে শুল্ক দিতে হচ্ছে, যার মাসুল গুনতে হচ্ছে ক্রেতাদের। স্বস্তি আনতে আমদানি শুল্ক সংস্কারের দাবি তাদের।
আমরা সবাই মোটামুটি রমজানের জন্য প্রিপারেশন নিয়েছি আমাদের সব কোম্পানির পক্ষ থেকে। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই রমজানে আমাদের সরবরাহ আপনার স্মুথ থাকবে এবং যদিও বা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসটা একটু ভলাটাইল, দ্যাট পোজেস এ চ্যালেঞ্জ ফর আস। ভোক্তাদের স্বার্থে টিসিবির মাধ্যমে খোলা বাজারে তেল বিক্রির পরিমাণ বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ নিশ্চিতের পর এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। চট্টগ্রামে কাল বাংলাদেশ উইন্ডিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে। টাইগার একাদশে আসছে পরিবর্তন, পূর্ণ পয়েন্টের লক্ষ্যে সতর্ক অধিনায়ক তামিম ইকবাল। বিপরীতে শক্তির জায়গা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর তাগিদ ক্যারিবীয় ম্যানেজমেন্টের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11:30টায়। মিরপুরের মতো কোনো অনিশ্চয়তা নেই চট্টগ্রামে। দিনের শুরুটা এমনই রৌদ্রোজ্জ্বল। অতিথিদের বরণ করে নিতে কার্পণ্য নেই প্রথম সূর্যের। সেই উত্তাপেই ৩-০ জন্য মিশন শুরু হলো টাইগারদের। পরিসংখ্যানকে উড়িয়ে দিতে পছন্দ করেন অনেক ক্রিকেট গুরু, তবে সুযোগ থাকলে সেখান থেকে অনুপ্রেরণা কেন নয়। সবশেষ 11 ম্যাচের মধ্যে সাগরিকায় 9 বারই জিতেছে টাইগাররা। ঢাকার রান আক্ষেপ সাগরিকায় মেটাতে প্রস্তুত সেন্টার উইকেট। ব্যাটিং সহায়ক এমন উইকেটে এখনো কেন নেই ৩০০ রানের পুঁজি। রহস্যের মীমাংসা এবার করে দেওয়ার সুযোগ সাকিব লিটনদের সামনে। আমরা 2 ম্যাচ জিতেছি বলে এই ম্যাচও সহজে জিতবো বিষয়টা এমন নয়, ওরাও ঘুরে দাঁড়াতে পারে। এই ম্যাচে বেশ কয়েকটা পরিবর্তন আসবে, তবে যারা সুযোগ পাবে তারাও ভালো করতে মুখিয়ে আছে। এই ম্যাচ জিতে আরো 10 পয়েন্ট অর্জন করতে চাই। অবশ্যই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে ওরকমই মানসিক স্ট্রেংথ দরকার, যেরকম লাগবে আর কি। সো অবশ্যই চেষ্টা থাকবে, ইন্টারন্যাশনাল হোক ঘরোয়া লিগ হোক, লাইনের লেন্থের সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। ঢাকায় হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলন করেনি ওয়েস্ট ইন্ডিজ। সাগরিকায় পৌঁছে চরমনে ক্যারিবীয়রা। শিষ্যদের শক্তির জায়গা কাজে লাগানোর তাগিদ কোচ ফিল সিমন্সের। অনুশীলনের পাশাপাশি তাদের চোখ চট্টগ্রামের ব্যাটিং উইকেটে। ঘরের ছেলে তামিমের ওপর বাড়তি আলো। অধিনায়কত্বের ব্যাটনটা যে তারই হাতে। সিরিজ জয়ের আত্মবিশ্বাসে ভাঙতে পারে উইনিং কম্বিনেশন, ইঙ্গিত দিয়ে রেখেছে টাইগার ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ ঠিকঠাক প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, সেটা তো শক্তিধরের সমস্যা নয়। এক সময়কার চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ছাড়িয়ে যাবার লড়াই টাইগারদের, তবে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষুধাটা ঠিকঠাক অনুভূত হওয়া। কে না জানে তীব্র ক্ষুধার কারণে বাঘ আর চ্যাম্পিয়নরা আলাদা বাকি সবার চেয়ে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। সাগরিকায় আরও এক অর্জনের সামনে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো উইন্ডিজকে করা যাবে হোয়াইট ওয়াশ, যা হবে টাইগার ক্রিকেটের জন্য 13তম। সিরিজ সেরা রেকর্ডে তামিমকে পেছনে ফেলার অপেক্ষায় সাকিব। তারই সিরিজ সেরা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাগরিকা সবসময় উদার বাংলাদেশের জন্য, চাওয়ার থেকে যেন বেশি দিয়েছে কখনো কখনো। সাকিব তামিমরা সৌভাগ্যের ছোঁয়া যদি আরো একবার পান, তাহলে প্রাপ্তির খাতায় যোগ হবে বেশ কিছু অর্জন। বড় লাভটা বিশ্বকাপ বাছাইয়ের সুপার লিগে। তৃতীয় ওয়ানডে জিতলে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে তামিমের দল উঠে যাবে 2 নম্বরে। দলীয় অর্জনের হাতছানি থাকছে আরও। উইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা দেয়া যাবে। এর আগে জিম্বাবুয়েকে 5 ও কেনিয়াকে 2 বার ধবল ধুলাই করেছে টিম টাইগার্স। প্রত্যাবর্তন এরই মধ্যে রাঙিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে ছিলেন ম্যাচ সেরা। ব্যাটে বলে 2 দলের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারা সাকিব। বল হাতে 6 উইকেটের পাশে ব্যাটিংয়ে 62 রান। ওয়ানডে ক্যারিয়ারে 6ষ্ঠ সিরিজ সেরা হওয়া হয়তো সময়ের অপেক্ষা মাত্র। এমনটা হলে তামিমকে পেছনে ফেলবেন সাকিব। অধিনায়ক তামিমের জন্য সিরিজটা বিশেষভাবে স্মরণীয়। নেতৃত্বের আনুষ্ঠানিক শুরুতে শতভাগ সাফল্যই চাইবেন নিজ শহর চট্টগ্রামে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাথলিটদের করোনা পরীক্ষা ছাড়াই হতে পারে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। দেশে করোনা সংক্রমণ কমে এলেও এতে করে ঝুঁকি থেকেই যাচ্ছে।
এবারের আসরে প্রথমবার যুক্ত হচ্ছে মেয়েদের ক্রিকেট, জানিয়েছেন বিও এর উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। আর আগামী 3 দিন বিভিন্ন ফেডারেশনের সঙ্গে হবে মতবিনিময়। করোনা সংক্রমণ কমে এসেছে দেশে, কিন্তু তারপরও বড়সড় একটা ঝুঁকি নিতে যাচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। করোনা পরীক্ষা ছাড়াই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন হতে পারে। 6500 অ্যাথলিট আর 2000-এর উপর কর্মকর্তা, এমন বিশাল আয়োজনে তাই করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। টেস্ট করা বেসিক্যালি সম্ভব হবেও না, এটা প্র্যাকটিক্যালও না, ওটা মানে আমার কাছে মনে হয় না এটা প্র্যাকটিক্যাল হবে আর কি। হাত ধুয়ে যাওয়া, তারপরে এখানে আমার যে হলে প্রবেশ করবে সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকে, এগুলি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। দীর্ঘদিন মাঠে নেই নারী ক্রিকেট, অপেক্ষা ফুরবে বাংলাদেশ গেমসের নবম আসরে। বিকেএসপিতে অ্যাথলেটিক্স, রাজশাহীতে টেনিস আর ভলিবলও যাচ্ছে ঢাকার বাইরে। ঢাকা বেস মেইন ইভেন্টগুলি হবে, পাশাপাশি সঙ্গে আমরা আরও কিছু কিছু গেমসগুলিকে যা ঢাকার বাইরে আয়োজন করা যায়, খেলোয়াড়দেরকে যে থাকার বাসস্থান থেকে শুরু করে সামগ্রিক যে বিষয়গুলি যতটুকু সম্ভব আমরা এই করোনার থেকে মুক্ত থাকা যায় এমন একটা অবস্থা থেকে আমরা গেমসটাকে আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি। বেশিরভাগ ফেডারেশনে শুরু হয়নি খেলোয়াড়দের অনুশীলন, বাজেট নিয়েও আছে জটিলতা। সমস্যা সমাধানে ফেডারেশনগুলোর সাথে সোমবার থেকে পর্যায়ক্রমে আলোচনায় বসবে বিওএ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে মেহেদী হাসান রয়্যালের গোলে মৌসুমের প্রথম জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অন্যদিকে টানা 2 জয়ের পর পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল, মোহামেডানের সাথে ড্র করেছে 1-1 গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করার সময়ে স্পট কিক থেকে মোহামেডানকে এগিয়ে নেন সুলেমানে দিয়াবাতে, তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 11 মিনিটের ব্যবধানে সমতায় ফেরে শেখ রাসেল গোল করেন জিয়াকার্লো লোপেজ। ম্যাচের বাকি সময়ে সাদাকালো রক্ষণকে ব্যস্ত রাখলেও স্কোর লাইনে পরিবর্তন আনতে পারেনি সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে শেখ রাসেল। নানা বিধিনিষেধ অনুশাসনে যৌনতা এখনও আড়ালে রাখার বিষয়। এ প্রশ্নে মুক্ত আলোচনার সুযোগ কম, পাঠ্য বইয়েও নেই জানার সুযোগ। সে কারণেই বাড়ছে বিকৃতি, ঘটছে মর্মান্তিক ঘটনা। এ থেকে বেরিয়ে আসছে পাঠ্যসূচিতে যৌন শিক্ষার বিকল্প দেখছেন না কেউ বিশ্লেষকরা। তারুণ্য মানেই যেন আড্ডা আর সব বিষয়ে স্বতঃস্ফূর্ত প্রকাশ। অজ্ঞতা বা প্রথা নয়, যৌনতা প্রশ্নে যথার্থ শিক্ষা এবং সচেতনতা চান তারা। Well, I think it's a pretty natural occurrence. Like পৃথিবীতে that's basically human being. We are nothing without procreation. So হ্যাঁ, এখানে একটা ট্যাবু থাকতে পারে এবং আছে, বাট আই থিঙ্ক যে বাইরে যেরকম হচ্ছে কি সেক্স এডুকেশনের হচ্ছে একটা কোর্স থাকে যে লাইক ফিমেল রিপ্রোডাকশন বা মেল প্রোডাকশন, লাইক একটা হেলদি জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকা উচিত। আই ফিল লাইক যে এই জিনিসটা আমাদেরকে ওপেন করে দেওয়া হোক, সেক্স এডুকেশনের শিক্ষাটা আরও প্রসারিত হোক। সামাজিক নানা অনুশাসনে যৌনতা এখনও আড়ালে রাখার বিষয়, এ নিয়ে ছেলেমেয়েদের সঙ্গে দূরত্ব আছে অভিভাবকদেরও। এসব বাধা অতিক্রম করা না গেলে বিকৃতি বন্ধ করা যাবে না বলেও মত তাদের। যে সেক্স জিনিসটা হচ্ছে নর্মাল, একদমই ন্যাচারাল একটা জিনিস, এটা নিয়ে আসলে কথা বলা উচিত। সেক্স এডুকেশনের ব্যাপারে কথা বলা উচিত। আমরা কিন্তু ছোটবেলা থেকে এসব ব্যাপারে জানিনি বা ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি, বাট বড়দের থেকে যে একটা এডুকেশনের ব্যাপারটা সেটা আমরা পাইনি। বলা উচিত, ওরা এই ডিভাইস ওইটা দেখার আগেই ওদেরকে একটু সতর্ক করা উচিত যে কোনটা ভালো কোনটা মন্দ। করোনায় দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে অনলাইন নির্ভরশীলতা। এতে সামনে আসছে নানা পর্ণ সাইটও। সঠিক শিক্ষা না থাকায় এতে আসক্ত হচ্ছে অনেকেই। আমাদের সমাজের যে একটা বাধা ধরা কিছুটা নিয়ম ছিল, রক্ষণশীলতা ছিল, ওখান থেকে বের হয়ে আসাটাকে আমরা নর্মালাইজ মনে করছি যে সব দেশে আছে, আমরাও পারি, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো এটা কি অপরাধ কিনা? সো আমরা কাগজে কলমে তো এটাকে অপরাধ হিসেবে দেখাতে পারি না যখন এখানে কনসেন্ট থাকে। সমাজ বিশ্লেষকরা বলছেন, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আর সামাজিক বিধিনিষেধের চাপে সম্পর্কের সনাতনী ধরন থেকে বেরিয়ে আসছে তরুণরা। এতে লোকচক্ষুর আড়ালে বাড়ছে অবাধ যৌনাচার, তা নিয়ে আগ্রহ এবং চর্চা। সনাতনী যেই রিলেশনশিপ, সেগুলোর যে পদ্ধতি, সেটা পাল্টে এখন কিন্তু একটা নতুন প্রকার এসছে এবং সেখানে কনসেন্ট হোক আনকনসেন্ট হোক, আমরা দেখছি যে আসলে এই ধরনের রিলেশনশিপ খুব কমন হয়ে গেছে। এর যে কননোটেশন আমি বলছি যে যেমন কনসেন্টের মাধ্যমে, এটা আমাদের 20 বছর আগে কিন্তু কনসেন্ট শব্দটাও কিন্তু এখানে আসতো না।
সংকট কাটাতে নৈতিক শিক্ষার পাশাপাশি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগারে এক কয়েদির সঙ্গে এক নারীর একান্ত সময় কাটানোর ঘটনায় সিনিয়র জেল সুপার রত্না রায় এবং জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করেছে কারা কর্তৃপক্ষ। নিয়ম ভেঙেই গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির নারীর সঙ্গে দেখা করায় তাদের প্রত্যাহার করা হয়েছে। এর আগে শনিবার এই ঘটনায় ডেপুটি জেলার গোলাম সাকলাইন সহ আরও 3 জনকে প্রত্যাহার করা হয়। ঘটনার তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারাগারে বন্দী হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ভাইরা এবং হলমার্কের কর্মকর্তা তুষার আহমদের সঙ্গে এক নারীর একান্তে অবস্থানের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন পুনর্বিন্যাস করেছে সরকার। এর নতুন নাম হচ্ছে নারী নির্যাতন দমন আইন। এতে ধর্ষণের শিকার নারীর গর্ভপাতকে বৈধতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া 16 বছরের কম বয়সী শিশুর সম্মতিতে শারীরিক সম্পর্ককেও ধর্ষণের সংজ্ঞায় আনা হয়েছে। এটি সংসদের চলতি অধিবেশনেই উত্থাপিত হতে পারে। দেশে বছরে স্বপ্রণোদিত গর্ভপাত 11,94,000, 8 দিনে গড়ে এ সংখ্যা 3,271। 2014 সালে এই জরিপ করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুথমেকার ইনস্টিটিউট। যদিও দেশের বিদ্যমান আইনে গর্ভপাত অবৈধ, সে কারণেই শুধু ধর্ষণের শিকার নারীর জন্য গর্ভপাতের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ঢেলে সাজাচ্ছে সরকার। খসড়ায় বলা হয়েছে, এক্ষেত্রে 10 সপ্তাহের মধ্যে বা জীবনহানির ভয় থাকবে না এমন সময় পর্যন্ত গর্ভপাত করানো যাবে। খসড়াটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে আইন কমিশন। সামহাও আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের যে মেথডগুলো আছে সেই মেথডে তাদের গর্ভপাত হয়ে যায় অনেক সময়। তো এইখানে যেটা করা হয়েছে, অবশ্যই তাহলে দেখা যাচ্ছে যে এই আইনে যদি অন্তর্ভুক্ত করা হয়, আমার মনে হয় তাহলে যে অন্যান্য যে উপায়গুলো ছিল সেটা না করে তারা আইনগত স্বীকৃত হিসাবেই তারা গর্ভপাতটা করাতে পারবেন, তাতে তাদের হেলথ সেফটি থাকবে। তবে চিকিৎসকরা বলছেন, শুধু ধর্ষণের শিকার নারী নয়, গর্ভপাতের বিধান সীমিত না করে বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। নারীর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনাতেই পূর্ণাঙ্গ আইন দরকার। শুধু ধর্ষণ নয়, অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি ঘটে, যেটা হয়তো প্রতারণার কোনো সম্পর্কের মাধ্যমে হতে পারে। শুধু এই গর্ভপাত বিষয়টি ভিকটিমের জন্য। বছর না ঘুরতেই দখল হয়েছে আগারগাঁওয়ের প্রথম সাইকেল লেন। সম্প্রতি শ্যামলীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চললেও পার পেয়ে গেছে অবৈধ দখলদাররা। এতে সাইকেল লেনের সুফল না মিললেও চলছে রমরমা ব্যবসা। আগারগাঁওয়ে সাইকেল লেন কিভাবে দখল হলো সে গল্প শোনাচ্ছিলেন ফল ব্যবসায়ী সেলিম। তার দাবি, রাস্তায় দোকান বসাতে মাসে দিতেন 5 থেকে 6,000 টাকা। দোকান থেকে আপনার প্রায় এই দোকান থেকে প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা খরচ আছে। 12 জানুয়ারি আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে সাইকেল লেন চোখে পড়েনি তাদের। এতে মোটা অঙ্কের বাণিজ্য বন্ধ হচ্ছে না। দোকানদাররাও দিচ্ছেন নানা খোঁড়া যুক্তি। দোকানটা ছোট, আশপাশে জায়গাও নাই, তো আমরা এই জন্য দিতেছি যে আবার উঠে দিলে আমরা চলে যাবো, এখানে আমরা তো চিরস্থায়ী না, যদি বলে না করতে না করবো না। আর পুলিশের দাবি, অবৈধ দোকান বসলে হটিয়ে দিচ্ছেন তারা। আমাদের জানা সত্ত্বে আমরা কাউকে বসতে দেই না, বা ওইরকম আমাদের সাথে কোনো কারোর সাথে কোনো লেনদেন বা আমাদের কোনো পারমিশনও নাই তাদের। যদি কেউ বসে থাকে সেটা হচ্ছে একটা অবৈধ বসা। এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। 9 কিলোমিটারের এই সড়কে 285 মিটারের সাইকেল লেনের কাজ 2019-এর নভেম্বরে শেষ করে সিটি কর্পোরেশন। তবে তদারকির অভাবে তা কোনো কাজেই আসছে না। বিভিন্ন পয়েন্টে অনেক সাইকেলিং পয়েন্ট থাকে না, তো আমরা চাই যাতে যে সব জায়গায় যদি সাইকেলিং পয়েন্টটা থাকে, তাহলে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুসারে আমরা চালিয়ে যেতে পারি। সাইকেল লাইনটা এরকম ফ্রি থাকে, অল টাইম ফ্রি থাকে, তাহলে তো আমরা সুন্দরভাবে এই রোড দিয়ে চলাচল করতে পারি। এমনিতেই তো ঢাকা শহরে সাইকেলের জন্য রাস্তা এমনিতেই কম বানানো হয়েছে, প্লাস সাইকেল লেন তো বলা যায় 90%ই নাই। ভ্যান, তারপর বিভিন্ন লোকেরা মোটর সাইকেল গাড়ি পার্কিং করে রেখে দিছে, আমরা সেই জায়গায় চালাতে পারছি না। উত্তর ঢাকার মেয়র বলছেন, সব অবৈধ দখলদারি উচ্ছেদ হবে। পর্যায়ক্রমে আরও কিছু সড়কে আছে সাইকেল লেন করার পরিকল্পনা। আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের যত অবৈধ দখলকৃত যারাই আছে তাদের জন্য মেসেজ, আপনারা নিজেরা সরে যান,
এই অবৈধদের জন্য সিটি কর্পোরেশন থেকে আমি কোনো ধরনের নোটিশ দিব না। এর আগে ২৮ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উচ্ছেদ অভিযানের সময় সাইকেল লেনে থাকা পুলিশ বক্স ভেঙে দেয় সিটি কর্পোরেশন। সাইকেল লেন তৈরির বিষয়টি যতটা আশা জাগিয়েছিল সাইক্লিস্টদের মধ্যে, এখন ততটাই হতাশ তারা। দাবি জানাচ্ছেন সাইকেল লেন আরও বাড়ানোর, তবে অবশ্যই থাকতে হবে দখলমুক্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত ৯টা বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।